ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ উপকূলীয় জনপদ খুলনার দাকপ উপজেলা। একদিকে সুন্দরবন আর নদীবেষ্টিত এই এলাকার মানুষের সাথে মিশে আছে লবণাক্ততা। জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর থেকে ২২ কিলোমিটার দূরত্বে এই এলাকার অবস্থান। এলাকার নাম দাকপ হওয়ার প্রকৃত উৎপত্তি সম্পর্কে জানা না গেলেও স্থানীয়দের মুখে প্রচলিত আছে একসময় সুন্দরবনের অংশ ছিল এই এলাকা। এসব এলাকার মানুষ মূলত সুন্দরবনের উপর নির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করত। এছাড়া কৃষিকাজ, মাছ চাষ ও নদী সমুদ্রে মাছ ধরে চলে তাদের উপার্জন। যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী মানব সভ্যতা গড়ে উঠেছে নদীর তীরবর্তী এলাকা জুড়ে। পৃথিবীর বড় বড় জনপদও এক একটি নদীকে ঘিরে গড়ে উঠেছে। খুলনার উপকূলীয় উপজেলা দাকপও এর ব্যতিক্রম নয়। এর চারপাশে রয়েছে চুনকুড়ি, পশুর, ভদ্রা এবং শিবসা নদী। নদী হয়তো মানুষের জীবনকে সমৃদ্ধি এনে দিয়েছে, কিন্তু তার পাশের মানুষগুলোকে লালন করেছে শিক্ষা সংস্কৃতির মাধ্যমে। খুলনার উপকূলীয় জনপদ দাকপ নিয়ে বলছি এখন। চালনা পৌরসভায় বসবাস প্রায় ১.৫ লক্ষ মানুষের। এই ছোট্ট এলাকায় রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, স্কুল, কলেজ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের বসবাস। ২৯ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় খুলনা শহরের সাথে এই উপজেলার মানুষের রয়েছে নিবিড় যাতায়াত। ৫০-এর দশকের গোড়ার দিকে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর ছিল চালনা। সে সময় দেশি বিদেশি জাহাজের আগমনে চালনা খুলনা জেলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়। পরবর্তীতে নাব্য সংকটের কারণে সমুদ্র বন্দর মংলায় স্থানান্তর হয়। আমরা ইতিহাসে পাইনি, তবে যতদূর মুরব্বীদের কাছে আমরা জেনেছি সেটা হচ্ছে দাকুপটা বন অঞ্চল ছিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে আবাদ করছে। সেটা হচ্ছে জঙ্গল কেটে চাষ উপযোগী করছে। এখানে একমাত্র তখন ফসল ছিল ধানের ফসল। যে যতটা জমি জঙ্গল কেটে পরিষ্কার করতে পারছে তখন সেই জমিটা তার আয়ত্তে ছিল। কত আগে? এটা আমরা অনুমানিক ২৫০ থেকে ৩০০ বছর আগে। তখন যারা যে পরিমাণ জঙ্গল কেটে পরিষ্কার করতে পারছে তাদের ওই পরিমাণ আবাদ কাটা একটা রেকর্ড শোনা গেছে, যেটা যে যতটা আবাদ করতে পারছে তার নামে ততটা রেকর্ড দেওয়া হয়েছে। তারপরে থেকে এসএসিএস এইভাবে বিআরএস এইভাবে চলে এসছে। আর দাকুপটা মূলত ছিল এর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে। ওইটা নদী ভাঙনের জন্য এখানে স্থানান্তরিত হয়েছে চালনাতে। ভাঙনটা আমাদের এখানে এমন বেশি যে মাঝে মধ্যে ভেঙে যাচ্ছে। ভেঙে গেলে লবণ পানি ঢুকে গেলে আর ফসলাদি হয় না। চালনা পৌরসভার পাশ দিয়ে বয়ে গেছে চুনকুড়ি ও পশুর নদী। আবহাওয়া যখন বিরূপ হয় ওই এলাকার মানুষও অজানা আতঙ্কে ভুগতে থাকে নিজেদের অস্তিত্ব নিয়ে। পৌরসভার উত্তর কোণে নদীর পাড়ে খুপড়ি ঘরে পরিবার নিয়ে বসবাস করেন হালিমা বেগম। অসুস্থ স্বামী আর বুদ্ধি প্রতিবন্ধী ২ ছেলে নিয়ে থাকেন সেখানে। ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত হয়েছিল তার ঘর। ২ মাস আশ্রয় হয়েছিল সাইক্লোন শেল্টারে। কিছু সহায়তা নিয়ে কোনো রকম ঘর তুলে বসবাস করছে। আবারও কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় দিন কাটছে তার পরিবারের। ভয় তো লাগে, তা লাগেও তো কিছু করতে পারতেছি না, কেন অর্থ নেই তো, সেই জন্যই কিছু বলতে পারতেছি না। কারে কব? এই নদীতে আপনাদের কি কি হারাইছে? হারাইছে সংসারের মাল তো অর্ধেক চলে গেছে, রান্নাঘরে সব চলে গেল। তো কারণ টিন দিয়ে তাই ঘিরে ঘিরে নিয়ে জায়গাটা রান্না করতেছি। ভয় তো লাগে বাবা, ভয় লাগলে কি করব আমরা, তাই কনে যাব। সাইকেলনে থাইয়ে আইছি প্রায় ১ মাস। আপনার এই বয়সে কতগুলো এই পর্যন্ত ঝড় দেখেছেন এই এলাকায়? ঝড় তো দেইছি খুব, মানে বহু ঝড় দেইছি। তা এইরকম ধরনের মাটি ভাঙিয়ে ঘর দূর ভাঙিয়ে আমি দেখি।
দাকপ উপজেলা ও চালনা পৌরসভার সাধারণ মানুষের প্রধান সমস্যার একটি সুপেয় পানি। এখানে গভীর ও অগভীর নলকূপ থেকে লবণ ও আয়রনযুক্ত পানি পাওয়া যায়, যা ব্যবহার অনুপযুক্ত। এজন্য বিভিন্ন জলাধার ও কেনা পানির উপর নির্ভর করে চলে তাদের জীবন। এছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করেও চলে পুরো বছর। এজন্য তাদের ব্যয় করতে হয় অতিরিক্ত অর্থ। অনেকে দূর দূরান্ত থেকে উপজেলা সদরে আসে পানি কিনতে। খুবই পানির সংকট, সুপেয় পানি খুবই অভাব, কারণ ওখানে নিম্ন অঞ্চল আর বছরের বেশিরভাগই সেখানে লবণাক্ত পানি থাকে নদীতে। খাবার পানির খুবই সংকট, লবণযুক্ত এলাকা তো, সেই জন্যে এই পানির খুবই প্রয়োজন। টিউবওয়েল পাতালি লবণ পানি আসে। কষ্ট বইতে পারি না, যে এখান থেকে আধা মাইল দূরে টিউবওয়েল, সেইখানতে আনতে হয়। এই ফাল্গুন চৈত্র মাসের পরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আর কি সেখান থেকে নিয়ে খেতে। আর ফাঁক করা পানির তো সে সময় থাকে না, মানে আমরা যাতে ফাঁক করে খাতি হয় না, তবুও জীবন বাঁচাতে গেলে যাবো কোথায়? চালের পানি বাজাতে হয়, উপরে আকাশের পানি, বৃষ্টির পানি বাজাতে হয়, ওইটা ধরে রাখি, ওই বছর ভরা খেতে হয়। এই টিউবওয়েলটা বানাইছি, এই টিউবওয়েলটা জল ভালো হয়নি, আয়রন বা লবণ। তারপরে আমরা এই ট্যাঙ্কি কিনে জল খাই, তো এই জলও হয়তো আমাকে বছর ওঠে না, 1 বছর ওঠে না। তারপরে আমি কিনা জল খাই, এই আমাদের হলো জলের সমস্যা। সুপেয় পানির সংকট দূর করতে স্বাধীনতার পর থেকেই উপকূলে বিভিন্ন এনজিও কাজ করছে। তারা এখানে পিএইচএফ, রিভার্স অসমোসিস সহ বিভিন্ন পদ্ধতি প্রয়োগ ঘটিয়েছে। কিন্তু মেয়াদ ফুরিয়ে গেলে বেসরকারি সংস্থার সেই প্রকল্পগুলো আর চলেনি। এখানকার মানুষ সরকারি সুবিধা থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত আছে আমি মনে করি। বিশেষ করে বেশি অসুবিধাটা যেটা দেখা যায় পানি, সুপেয় পানির অভাব আমাদের এখানে। লবণ পানি চারিপাশ নদীবেষ্টিত এলাকা, এখানে লবণ পানির 6-7টা মাস পেরে লবণ পানিতে আবদ্ধ থাকে। আর সাধারণত বৃষ্টির পানি সংরক্ষণ করে যতটুকু হয় ওইটুকু মানুষ এই দিয়ে জীবিকা নির্বাহ করে। পানি ধরে রাখার মতো যে ব্যবস্থাটা উপজেলা পরিষদ থেকে আমাদের ট্যাঙ্কি দিয়ে যে পানি সংরক্ষণের ব্যবস্থা করা হয়, সেটাও আদৌ পর্যাপ্ত না। আর আমরা পৌরসভা থেকে যেটুকু করি, একটা পানি বিশুদ্ধকরণের চেষ্টা করছি, যেটার পৌরসভা একটা প্ল্যান্ট তৈরি হয়েছে। এই প্ল্যান্ট দিয়ে পৌরবাসীকে পানি সেবার যে ব্যবস্থাটা করেছি, সেটাও আমরা আসলে মানুষের সেবা দিতে পারছি না। তার কারণ এই পানিটা যেখান থেকে আমাদের আনতে হচ্ছে, সেটা খোনা নামে এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে একটা নদী। সেখানে পানি যেটুকু সংরক্ষণ করা হয় বৃষ্টির সময়, সেই পানি থেকে কৃষকদের ধান রোপণ, তারপর বিভিন্ন চাষাবাদের কারণে ওই পানিটা আমাদের ওই সময় আনতে দেওয়া হয় না। কারণ গরমের যে সময় লাগে সেই সময়টা পানির মানুষের সমস্যা। পানির সমস্যাটা সবচেয়ে বেশি সমস্যার কারণে, এই পানি এখানে না আসার কারণে আমরা প্রত্যেকটা বাড়ি যে পানি দেওয়ার পরিকল্পনা ছিল, সেটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। আগামীতেই আমরা একটা চিন্তা আছে পৌর পরিষদের মধ্য থেকে, যদি লবণ পানিকে বিশুদ্ধ করে, লবণ পানিকে মিষ্টি করে যদি মানুষের ভিতরে সরবরাহ করা যায়, তো এলাকার মানুষের জন্য সেটা একটা উপকার আসবে বলে আমি মনে করি। উপজেলায় বসবাসরত 90% মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়। পেটের অসুখ, চর্মরোগ এবং কিডনি জনিত রোগে বেশি এখানকার মানুষের অকাল মৃত্যু হয়। এছাড়া পানির কারণে অনেক গর্ভবতী মায়েরও মৃত্যুর ঘটনা ঘটছে। সারা দেশের মধ্যে প্রি-এক্লেম্পসিয়া রোগে মাতৃমৃত্যুর হার এই এলাকায় সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা ব্যবস্থাও অপ্রতুল। এছাড়া অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উপজেলা সদরে আসতে দুটি ইউনিয়নের মানুষকে 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করতে হয়। বর্ষা মৌসুমে নদী তাদের একমাত্র যাতায়াতের পথ। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন কালাবগি আর সুতারখালী ইউনিয়নের মানুষকে এক প্রকার মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করতে হয় বছরের অধিকাংশ সময়।
উপকূলবাসীর দুঃখ আর দুর্দশার অপর নাম বেড়িবাঁধ। বাঁধের ভাঙা গড়ার খেলা যেন তাদের জীবন সঙ্গী। নদী ভাঙনে গৃহহীন হয়েছে অনেক পরিবার, থাকার জায়গা না পেয়ে অনেকে হয়েছেন বাস্তুচ্যুত। এসব এলাকার মানুষের জীবন রক্ষায় বাঁধ তৈরি করা হয়েছিল 50-এর দশকে। বর্তমানে এসব বাঁধ অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ। নদীতে পানির চাপ বাড়লে এবং বড় বড় প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায় বাঁধের অনেক জায়গা। দুর্ভোগে পড়তে হয় জনপদের প্রান্তিক পর্যায়ের মানুষকে। সিডর বা আইলার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে এলাকায় জলবদ্ধতাও দেখা দেয় দীর্ঘমেয়াদী। বিভিন্ন সময় বেড়িবাঁধ নির্মাণে অর্থ বরাদ্দ হলেও সেটা নিয়ে নয়ছয়ের অভিযোগ অল্প বিস্তর রয়েছে এলাকাবাসীর মাঝে। বাঁধ যেন উপকূলবাসীর মননপাত। এই বাঁধকে ঘিরে বছরের পর বছর চলে ভাঙা গড়ার খেলা। এত অঞ্চলের মানুষের সুখ দুঃখের গল্পের সাক্ষী হয়ে আছে এই বাঁধ। এত সংগ্রামের পরও সুখ যেন এই বাঁধের মাটির নিচে চাপা পড়ে আছে। খালবিল নদীবাহিত অঞ্চল খুলনা, এর অধিকাংশ উপজেলাতে বেড়িবাঁধ রয়েছে। দাকব পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে খুলনা জেলায় 1000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। দাকব, পাইকগাছা, কয়রা ও বটিয়াঘাটা উপজেলায় বেড়িবাঁধের পরিধি 630 কিলোমিটার। এর মধ্যে জেলায় 30 কিলোমিটার এবং শুধুমাত্র দাকপে 10 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ে এই এলাকার বেড়িবাঁধ। খুলনার এই উপজেলা টিকিয়ে রাখতে প্রয়োজন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। পানি উন্নয়ন বোর্ড বলছে, চাহিদা অনুযায়ী এককালীন বরাদ্দ পাওয়া না গেলে টেকসই বাঁধ নির্মাণ মুখ থুবড়ে পড়বে। এই বাঁধ হচ্ছে এখানকার মানুষের দুর্দশার কারণ। মানুষ কিন্তু আতঙ্কে থাকে কখন বাঁধ ভেঙে প্লাবিত হয় জনপদ। তো মানুষ কিন্তু বারবার তারা এইটি সংস্কার এবং স্থায়ী রূপ নেওয়ার জন্য বলছে। 4টি উপকূলীয় উপজেলা, এখানে প্রায় 600 কিলোমিটারের অধিক বেড়িবাঁধ রয়েছে এবং এই বাঁধগুলো 60-এর দশকে নর্মাল যে আমাদের স্বাভাবিক যে জোয়ার ভাটা, এগুলোকে চিন্তা করেই এই বাঁধগুলো করা হয়েছিল এবং বিস্তীর্ণ এলাকা কৃষি কাজের আওতায় আনার জন্য এই বাঁধগুলোর মূল উদ্দেশ্য ছিল। কিন্তু পরবর্তীতে যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং যে ঘন ঘন যে ঘূর্ণিঝড়ের যে প্রবণতা, এটার জন্য আমাদের এই বাঁধগুলো এখন বিভিন্ন জায়গায় এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি আগের চেয়েও বিভিন্ন জায়গায় নিচু হয়ে যাওয়ার জন্য উপচিয়ে পোল্ডারের ভিতরে বিভিন্ন সময় পানি প্রবেশ করে থাকে। এবং অতি সাম্প্রতিক যে ঘূর্ণিঝড় রেমাল, এটা জানেন যে এটা প্রায় 30 ঘন্টারও অধিক সময় ধরে এটা স্থায়িত্ব থাকায় আমাদের যে বেড়িবাঁধের এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের খুলনা উপকূলে প্রায় 45 কিলোমিটার মতো বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাঁধ নিয়ে আপনাদের কি বাধা আছে যে বাঁধটা স্থায়ী কেন রূপ নিচ্ছে না? বাঁধগুলো স্থায়ী করতে গেলে আমাদের আসলে প্রথমেই দরকার নদী শাসন করা। আপনি জানেন যে নদী শাসন কাজ খুবই ব্যয়বহুল। আমাদের এখানে যে 47 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে প্রায় 15-16 কিলোমিটারই আছে ঝুঁকিপূর্ণ, নদীর ভাঙনের ঝুঁকিতে আছে এবং এই 16 কিলোমিটার নদী শাসন করতে গেলে আমাদের যে হিউজ পরিমাণ অর্থের প্রয়োজন, সেটার সংস্থান প্রয়োজন রয়েছে। প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম চলছে পানি আর বাঁধের সাথে। নিরন্তর যুদ্ধ চলছে লবণাক্ততার সাথে। এখন প্রশ্ন আসতে পারে, এত প্রতিকূলতার মাঝে কেন এখানে মানুষের বসবাস? স্থানীয়রা বলছেন, এখানে বেঁচে থাকার পর্যাপ্ত রসদ রয়েছে, শুধুমাত্র পরিকল্পনার প্রয়োজন। সেই সাথে শেকড়ের একটি সম্পর্ক তো রয়েছেই। উপকূলীয় জনপদে লবণাক্ততার অভিশাপ যেন কুরে কুরে খেয়েছে আদিকাল থেকে। এর প্রভাব মাটিতে রয়েছে, যে কারণে এক ফসলি দেশ বলা হয় দাকব উপজেলাকে। বছরে একবার ধান চাষ করে সারা বছরের ফসল ঘরে তুলতে হবে, এজন্য তোড়জোড় চলছে স্থানীয় কৃষকদের। তবে আশার কথা, কয়েক বছর ধরে লবণাক্ত মাটিতে ফলছে তরমুজ সহ কয়েক প্রকার সবজি। কৃষিতে ঘুরে দাঁড়ানোর জন্য সংগ্রাম করছে এখানকার কৃষকরা। প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার মধ্যে
কিভাবে টিকে থাকতে হয় সেটা জন্মগতভাবে পেয়েছে উপকূলীয় এলাকার মানুষ। ধর্মীয় উৎসবগুলোতে সকল ধর্মের মানুষ এখানে চলে আনন্দ ভাগাভাগি করে, আবার মেতে ওঠে বিভিন্ন কৃষ্টি কালচার ও সংস্কৃতির মেলবন্ধনে।